দর্শক সবাইকে স্বাগত। মাছরাঙার সাম্প্রতিকে আমি আশরাফুল হক আজ আছি আপনাদের সাথে। আজ আমাদের আলোচনার বিষয় আবের আবেশে বাংলাদেশ। তা নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সালাউদ্দিন কাসেম খান, সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজ সেন্টারের সহকারী অধ্যাপক আব্দুল্লাল মামুন। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক চাইলে আপনারা আমাদের সাথে অংশ নিতে পারেন। অংশ নেওয়ার ঠিকানাগুলো দেখা যাবে আপনাদের টেলিভিশন স্ক্রিন জুড়ে, কোটা অনুষ্ঠান জুড়ে। আমরা জানি প্রায় 14 বছর পর কোনো জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসলেন, প্রথমবারের মতো আসলেন 14 বছরের মাঝখানে, এবং আজকে দেখা গেছে তার যে প্রতিশ্রুতিগুলো ছিল, যে কথার কমিটমেন্টগুলো আছে, সেগুলো বেশ বাংলাদেশের জন্য অনেক ইন্টারেস্টিং। কারণ হচ্ছে 9 বছরের প্রায় দেখা যাচ্ছে, বিশেষ করে গত 3 বছরে এই যে প্রতিশ্রুতি বাংলাদেশের সাথে জাপানের যে সম্পর্ক, যেখানে সহযোগিতা, সেটা প্রায় অনেক বেশ বড় অঙ্কের একটা টাকা। এবং সেখানে দেখা যাচ্ছে তিনি বারবার বলছেন যে বিগ বি থিওরি যেটা বলা হচ্ছে, সেখানেই তিনি আসলে তার আগ্রহের কথা বলেছেন। এবং আরেকটা জিনিস যেটা সাধারণত আমরা দেখি না, যে কোনো বড় দুই রাষ্ট্রপ্রধান যখন একসাথে হয়, সেখানে প্রায় বলছেন ভাই বোনের সম্পর্কর মতো একটা সম্পর্কের কথা তিনি বলছেন, যেখানে উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে জাপান বাংলাদেশ। প্রথমেই আমি আসলে আশফাকুর রহমানের কাছে আসতে চাই যে এই ধরনের একটা কমিটমেন্ট দেখছি আমরা, এরকম একটা অবস্থান দেখছি জাপানের, যেটা আগে আসলে কখনো দেখিনি, বিশেষ করে চীনের একটা অবস্থান, শক্তিশালী অবস্থানের পর। আপনি আসলে কীভাবে দেখছেন যে আসলে জাপান কেন এতটা সহযোগিতার দিকে এগিয়ে আসছে বাংলাদেশের দিকে? ধন্যবাদ। জাপান কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে সাহায্যতে এগিয়ে এসছে। এটা সবসময় বলা, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। হ্যাঁ, পরীক্ষিত বন্ধু, এবং তারা প্রতি বছরই আমাদেরকে সাহায্য করে থাকে। কিন্তু আজকে উনি বলেছেন যে 2014 বাংলাদেশের এবং দুই দেশের জন্য অগ্রগতির জন্য একটা বিশেষ বছর। এটা আমি বলছি, এটা কেন বলছেন উনি। তো এটার মধ্যে আমাদের রিলেশনশিপটা ওয়াজ অলওয়েজ বেসড অন এইড অ্যান্ড গ্রান্টস। জি, আমরা উই আর রেসিপিয়েন্ট অফ এইডস অ্যান্ড গ্রান্টস ফ্রম জাপান। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম দ্যাট জাপান হ্যাজ টার্ন ইনটু অ্যান ইনভেস্টমেন্ট পার্টনার। ইনভেস্টমেন্ট, এটা একটা প্যারাডাইম শিফট হচ্ছে। সেই জন্যে উনি বলছেন যে 2014 is a special year for both of us. And just to add to the same, 2013-তে চীনে কিছু একটা হয়েছে, ওদের পররাষ্ট্র নীতি বদলেছে, যেই জন্যে জাপান ইজ ভেরি কিন টু মেক ফ্রেন্ডস উইথ কান্ট্রিজ লাইক বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মিয়ানমার। কেন তাদের এখন পলিটিক্যাল কিছু সাপোর্ট জাপান নিডস ফর ইটস ইকোনমিক প্রোগ্রাম, যেটা ওনারা বিগ বি বলছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন এই পরিপ্রেক্ষিতে আপনাকে আমাদের রিলেশনশিপটা নতুনভাবে ডিজাইন করতে হবে। আমরা উই ক্যানট বেসড আওয়ার রিলেশনশিপ অন দি ওল্ড আর্কিটেকচার। সেটা কিরকম? নতুন আর্কিটেকচার করতে হবে, যে আমরা দেখব এটা যাতে উইন উইন হয় দুইজনের। আমরা তো একটা ছেড়ে দিলাম, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ। এটা একটা জেস্চার, নাইস জেস্চার। আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী এটা খুব ভালো কাজ করেছেন বাই গিভিং অ্যাওয়ে দিস। এটা আমাদের আরও সুযোগ হবে। ওরা চাচ্ছে কোনো একটা পার্টিকুলার কারণে এই পিরিয়ডে ওরা ওই সিকিউরিটি কাউন্সিল করছে, যদি আমরা ওদেরকে দিতে পারি। আচ্ছা, বাংলাদেশের জন্য কি কৌশল হতে পারে রাজনৈতিক, সেটা আপনার কাছে আরেকটু পরে আসবো। তার আগে আমরা একটু বিগ বি নিয়ে কথা বলতে চাই। যেহেতু ইনভেস্টমেন্টের কথা বললেন, যে উনি আসলে নতুন একটা ভাবনার কথা দেখা যাচ্ছে জাপানের, আসলে এই বিগ বি কনসেপ্টটা যদি আরেকটু ক্লিয়ার করেন, এবং এটা দিয়ে আসলে জাপান আমাদের সাথে কি ধরনের সম্পর্ক উন্নয়নে যাবে? জি, আমার মনে হয় আপনি যদি ইনভেস্টমেন্ট ফিগারগুলি দেখেন, এই বছরে ইন লাস্ট 7 months investment to China from Japan has dropped by 45.5%. এটা হলো জাপান নিয়ারলি এভরি ইয়ার দে ওয়ার ইনভেস্টিং $5 billion, এটা কমে 2.8 billion। তো এই যে গ্যাপটা হচ্ছে, দিস ইজ ফর দি রিজনস উইচ অ্যাম্বাসেডার আশফাকুর রহমান বলেছেন, হোয়াট ইজ হ্যাপনিং ইন দ্য ফার ইস্ট। So this is the hidden opportunity for Bangladesh. If we can attract, maybe not all of it, but a substantial amount to the Bangladesh আমরা for the first time আনতে পারি, this would be a great achievement. টাকা আসছে, কিন্তু আমরা সেই টাকাটারে ইউটিলাইজ করব কিভাবে? টাকাটা আসতেছে গভর্নমেন্ট প্রজেক্টের জন্য, নট প্রাইভেট ইনভেস্টর।
You see, the real difference will be made when Japanese companies invest in Bangladesh and make this a hub, regional hub in their supply chain. সেটা কি হতে পারে? এটা হলো the Japanese Prime Minister made a very important, and he spoke on the Big B, Bay of Bengal Growth Triangle. এটা হলো আপনি দেখেন, and we are very strategically placed. এটা কিন্তু Prime Minister Abe bollo that Bangladesh will benefit most from this because we are at the apex of the Bay of Bengal. On the left is India, on the north is China, and on the east is ASEAN +3. So Bangladesh's geographic connectivity between these regions is unparalleled. So now we have to convince the Japanese corporates that if you come and invest in Bangladesh, you will be able to access, like India te apnar 40% of the local value addition hoy as an LDC in SAARC, we get some preferential access. আর আপনি দেখেন বাংলাদেশের এক্সপোর্ট বাস্কেট ইজ শ্রিঙ্কিং বিকজ উই ডোন্ট হ্যাভ এনাফ প্রোডাক্টস। ওনারা যে ইনভেস্টমেন্টটা করবে সেটাকে আসলে কোনখানের জন্য হবে? এটা যেমন জাপান অনেক হাই এন্ডের প্রোডাক্ট সবসময় ইউজ করে, সে ধরনের একটা মার্কেটে ঢুকতে হলে আমার প্রোডাক্টটা তো সেরকম হাই কোয়ালিটি, সেই স্ট্যান্ডার্ডটাকে আমরা তৈরি কিনা? জি, আমার মনে হয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গার্মেন্টসে দে আর ইন্টারেস্টেড। Uniqlo moton, one of the largest garment retailers in Japan and in the world, they are showing interest to set up manufacturing facilities Bangladeshe. তাদের কিছু আউটলেটও আছে ঢাকাতে। So আরেকটা জিনিস মনে রাখতে হবে, Japan for the first time is looking at the internal market of Bangladesh of 160 million people. With rising incomes, this will also become internal market for Japanese products. তো এখন এখানে যদি ওরা ম্যানুফ্যাকচার করে, they will not only export but they will also take advantage of the Bangladesh growing middle class. তো so it is not just export oriented industry, আপনার import substitution consumer exactly industry. আর আরএমজি সেক্টরে আপনার এখনো একটা বিরাট গ্যাপ আছে woven fabrics-এ, এখনো আমরা চায়না থেকে আনতেছি, ইন্ডিয়া থেকে। So if Japanese large textile manufacturers can set up, তাহলে আপনার value addition of our exports will increase manifold. একাডেমিকলি কি দেখছেন আপনারা এই সম্পর্কে, কিভাবে দেখছেন, কি সুযোগ দেখছেন আপনারা? এটা তো অনেক বড় সুযোগ বাংলাদেশের জন্য, কারণ একটু আগে উনি যেটা বলেছেন যে নতুনভাবে শুরু করার কথা, যখন মে মাসে প্রাইম মিনিস্টার জাপান সফর করলেন তখন বলা হয়েছিল যে নিউ আপলিপমেন্ট, নতুন করে শুরু করতেছে, এবং পার্টনারশিপটার নাম দেওয়া হয়েছে জাপান বাংলাদেশ কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ। এই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপটা বলার কারণে একটু আগে যেটা উনি মেনশন করেছেন যে স্টার্টিং ফ্রম 1971 and afterward, we are as just laid as recipient of grant and aid, বাট এবারই প্রথম নতুন করে দেখছে জাপান। জাপান বলতে আমরা সাধারণত বুঝি যে আসলে তাদের ইলেকট্রনিক্স মার্কেটসের কথা বুঝি, বড় বড় প্ল্যান্টের কথা বুঝি, সবাই বলছে যে ইনভেস্ট করা মানে হচ্ছে গিয়ে অথবা বাংলাদেশে একটা টয়োটার প্ল্যান্ট হবে, এরকম কি কিছু চিন্তা ভাবনা হচ্ছে কিনা? আমি আর কি দর্শকের জন্য বোঝাতে যাচ্ছি যে আসলে বাস্তবতা হচ্ছে 2013 উনি বলেছেন যে, আর একটু ক্লিয়ার করে যদি আমি বলি যে সেনকুকু আইল্যান্ড নিয়ে যে চায়নার সঙ্গে যে টাগ অফ ওয়ার চলছে জাপানের, যেটা উনি খুলে বলেন না, আমি খুলে বলছি, একাডেমিক্যালি বলতে বলেছেন আপনি, সেটা আসলে জাপানকে নতুন করে ভাবিয়ে তুলেছে। আজকে মোদির সফর যদি খেয়াল করি আমরা, সেই পার্টনারশিপটাকে তারা বলছে যে স্পেশাল অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ, যেখানে সিকিউরিটি অ্যান্ড ইকোনমি দুটো এসছে। আমাদের সঙ্গে শুধুমাত্র আলোচনা হচ্ছে ইকোনমি নিয়ে, কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কিন্তু দ্য কনসার্ন ইজ ইন্ডিয়ান ওশন, কোন পার্টটা কি হবে, মানে তারা ভালো মিত্র খুঁজছে। তো সেখানে আমরা জাপানকে যদি দেখি যে চায়না +1-এর কথা আমরা বললাম একটু আগে, ওনারা বলেছেন যে জাপানের জন্য কয়েকটা কারণে আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশ ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে চাইনিজ হেজিমনির কারণে বাংলাদেশে তাদের যে নাম্বার 1 ডমিনেন্স, অ্যাজ এ ডেভেলপমেন্ট পার্টনার, এটা তারা কোনোভাবে হারাতে চায় না। সেকেন্ড হচ্ছে যে যেটা আজকে অ্যাচিভ করেছে জাপান, আজকে প্রাইম মিনিস্টার ঘোষণা দিয়েছেন যে উনি করবেন না। এরপর আমাদের ভিশন 2021 সেট করেছে আমরা, যেটা উনি একটু সুন্দর করে বলেছেন যে আমাদের মার্কেটে ডিমান্ড তৈরি হবে, যেখানে জাপান আসতে পারে। আমি যেখানে প্রবলেমটা দেখি যে মিডল ক্লাস ডেভেলপ করলে ওই সব গুডসের নিডস তৈরি হবে। সো ভিশন 2021-এ কিন্তু আমরা চায়নার সঙ্গে যে সরকার এনগেজমেন্ট দেখছি খুব ভালোভাবে
এটা ম্যাচিউর করছে। সো জাপানও চাইবে যে ভিশন 2021-এর পার্ট হয়ে তার জাপানের ডিপ্লোমেসিকে বলা হয় ইকোনমিক ডিপ্লোমেসি, ইটস এ ট্রেড ডিপ্লোমেসি। সো ইউ নেভার নো যে তারা কোন সেক্টরে যাবে কোন সেক্টরে যাবে না। আপনি যেটা বললেন চীনের সাথে যেই সম্পর্কের কথা বললেন গত বছর, সেটা তো আসলে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে না, সেটা হচ্ছে গিয়ে তাদের স্ট্র্যাটেজিক এবং প্রতিবেশীর সাথে যে সম্পর্কটা, সেটার ভিত্তিতেই করেই তারা নতুন করে মিত্র খুঁজছেন। সুতরাং তারা শুধু যে ইকোনমিক ক্ষেত্রেই দেখছেন তাও না। না, ইকোনমিক ক্ষেত্রেই আরেকটা জোর করে আমি একটা পয়েন্ট খুব শক্তভাবে বলতে পারি যে স্বল্প মূল্যে শ্রমের লোভে বিনিয়োগ বান্ধব পরিবেশের কারণে জাপানিজ কোম্পানিগুলো স্টার্টিং ফ্রম লেট 80s অ্যান্ড আফটারওয়ার্ডস, ইনফ্যাক্ট 90s-এ সেটা ম্যাচিউর করেছে। সেটার বাস্তবতা কিন্তু এখন নেই। চায়না সুপারসিড করেছে জাপানকে। আচ্ছা, সো ইকোনমিক ইন্টারেস্টটা তো আছে ওখানে। আব্দুল কাশিম খান, আপনার কাছে ওনার প্রোডাক্ট বাস্কেট নিয়ে উনি কথা বলছেন, আপনি ইন্টারনাল মার্কেটের কথা বলছিলেন। সবার মধ্যে একটা ধারণা আছে যে যেহেতু জাপানে অনেক উন্নত, তাদের প্রোডাক্টও অনেক উন্নত থাকে, সেইখানে ইনভেস্টররা বাংলাদেশে এসে কি প্রোডাক্ট তৈরি করতে পারে যেটা বাংলাদেশের মার্কেটে কনজিউমার মানুষের জন্য কাজে লাগতে পারে? হ্যাঁ, আপনি ইউনিক্লো আপনি জানেন প্রায় 4-5টা আউটলেট করেছে। I mean, why have they done it? They want to আপনার টার্গেট দি রাইজিং মিডল ক্লাস মার্কেট ইন বাংলাদেশ। আপনি জানেন আমাদের জন্য আসলে বস্ত্র থেকে কিন্তু যেহেতু আমাদের যে গভর্নমেন্ট যেটা বলছেন ভিশন, সেখানে আমাদের টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার। কোয়াইট রাইট। এটা but you have to go step by step. In economy graduates from textiles to higher technology manufacturing. Textile দিয়ে স্টার্ট করতে চায়। Textile দিয়ে then we'll go into electronics, ICT. ICT-রও একটা বিরাট সম্ভাবনা বাংলাদেশে আছে, এটা আমরা বলেছি। বাট ইউ সি we have to develop our workforce also. তো আমরা এই যে 2 সপ্তাহ আগে যে পাবলিক প্রাইভেট ডায়ালগ যেটা হয়েছে, for the first time the private sector was also involved with the government. Yes. This is a very important shift. Milestone. Right. Japan always, brings in the private sector because the private sector, does the framework for the economic agenda. তো আমরা প্রাইভেট সেক্টর থেকে 2-3টা কথা বলেছি। একটা হলো ICT, basis, former president raised this, and I raised the idea of human resource development in Bangladesh. এখন আমরা চিন্তা করছি এতগুলি স্পেশাল ইকোনমিক জোন হবে, but where are the trained workers? So Japan has still not joined the consortium skills development, and I'm happy to tell your viewers that ওরা আমাদেরকে সাপোর্ট করবে। আর আমি স্পেসিফিকলি বললাম তোমরা আসিয়ান কান্ট্রিজে ইনস্টিটিউটস করেছো ট্রেনিং অফ ট্রেনার্স। আপনি জানেন we have a lot of training institutes, but the trainers are not up to mark. হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আবারও ফিরবো আপনাদের সাথে আলোচনা, সেখানে আমরা আরো বুঝবার চেষ্টা করব জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে। দর্শক আমাদের সাথেই থাকবেন। দর্শক আবারও স্বাগত। মাছরাঙা সাম্প্রতিকে আমরা আলোচনা করছি জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর নিয়ে। বিরতিতে যাবার আগে শুনছিলাম যে কেন জাপান বাংলাদেশের প্রতি আগ্রহ হচ্ছে, এই রিজিয়নের প্রতি আগ্রহ হচ্ছে। কিন্তু সাধারণত দেখা যায় যে এই ধরনের যখন ডিসিশন তারা নেয় কিছুটা সময় নেয়, কিন্তু এটা কি খুব একটু তাড়াতাড়ি হলো কিনা জাপানের জন্য? এবং এই যে বললেন মার্কেটের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইডই আসলে এখন অনেক ক্ষেত্রে অনেক ধরনের রাজনৈতিক কৌশল চলে এই মার্কেট দখল করার জন্য, করার জন্য। এই ক্ষেত্রে আসলে কি ধরনের কৌশল কাজ করছে? আসলে একটু ইতিহাস বলি। জি, কয়েক বছর আগে প্রেসিডেন্ট ওবামা আমেরিকার, সে একটা পলিসি চেঞ্জ করলো। সে বলল যে এখন থেকে আমি আমার যত মিলিটারি অ্যাসেট আছে ফ্রম দ্য মিডল ইস্ট আমি সরিয়ে আনবো এশিয়াতে। জি, কেন সে হিসেব করলো যে এশিয়াতে তার স্টেক অনেক বড়। জাপান আছে, তাইওয়ান আছে, তারপরে ওখানে আসিয়ান কান্ট্রিজ আছে এবং এখানে চীন আছে। সো এইটা সে করলো, কিন্তু ও তো আসলেই হলো না, কেউ তার পলিসিকে তো এগোতে হবে। সেই জন্য পিক করলো জাপানকে, পিক করলো ইন্ডিয়াকে, অস্ট্রেলিয়াকে, যে তোমরা আমার সাথে থাকো। একটা কাইন্ড অফ কোয়েলিশন অফ দি উইলিং, কোয়েলিশন অফ দি উইলিং, যারা উইল হচ্ছে আসো আমার সাথে। আমরা খুব কেয়ারফুলি আমরা চায়নাকে কন্টেন করব। চায়নার পলিসি সবসময় ছিল যে নেবার্সদের সাথে ভালো রিলেশনশিপ রাখবে, আমেরিকারও কে অপোজ করবে না। গত
2 ডিকেড 20 বছর এইভাবে চায়না চলেছে ওদের ফরেন পলিসিতে। গত বছর 2013-তে এটা চেঞ্জ করেছে। একটা পলিট ব্যুরো মিটিং হয় বেজিংয়ে, যেখানে অল দি স্ট্যান্ডিং কমিটি মেম্বার 7 জন ছিল এবং অল দি টপ পিপল অফ পলিসি চায়না, এবং তারা নেবার্সদের সাথে কি পলিসি হবে চীনের এটা ডিসাইড করলো। ফর দি ফার্স্ট টাইম ক্যাটেগরাইজ করলো যে কারা ফ্রেন্ডস কারা এনিমিজ অফ চায়না, এটা কোনোদিন করেনি। সো এখন আমরা কোন ক্যাটেগরিতে পড়েছি জি চীনের? তো আমরা আল্লাহ দিলে ফ্রেন্ডস ক্যাটেগরিতে আছি, এবং ইন্ডিয়াও আছে। ইন্ডিয়ার সাথে চায়না ডাজন্ট ওয়ান্ট টু মেক এনি প্রবলেম, বাট জাপান ইজ নট। জাপানের অনেকগুলো, চীনের অনেকগুলো কমপ্লেন আছে। একটা হলো ইয়াকাসুনি শ্রাইন যে আছে, ওই যে দ্বিতীয় মহাযুদ্ধতে যারা আক্রমণ করেছিল জাপানি, ওরা ওখানে ওদের সমাধি। তো ওইখানে উনি আবে সাহেব প্রতি বছর যান প্রার্থনা করতে। এটা চীনারা লাইক করে না, কোরিয়ানরা লাইক করে না। তো এইটা বারবার বলছে যে তুমি যেও না। এই বছরও একটা অ্যাটেম্প নেওয়া হচ্ছে, কিন্তু খুব কোয়াইটলি এসে গেছে। সো এইটা একটা আছে। তারপরে কিছু ওদের ওই যে যেটা উনি বললেন যে কিছু আইল্যান্ড ডিসপিউট আছে। তারপরে সাউথ চায়না সিতে একটা বিরাট সমস্যা হয়ে গেছে। সাউথ চায়না সিতে চায়না এখন হাইনান বলে একটা আইল্যান্ড আছে, হাইনান আইল্যান্ড থেকে সাউথ চায়না সিতে একটা পুরো এলাকা চায়না ডিক্লেয়ার করেছে নো গো জোন মিলিটারিলি। জি প্লেনে উঠতে পারবে না অন্য কোনো দেশের। এই জন্যে ওদের সাথে ফিলিপিন্সের ঝগড়া, এই কি বলে মালয়েশিয়ার সাথে হয়েছে, ভিয়েতনামের সাথে হয়েছে। সো দিস ইজ দ্য সিচুয়েশন। এই পরিপ্রেক্ষিতে জাপান ইজ লুকিং ফর ওয়ার ইট উইল। সেই জন্য ওই যে বললেন যে 40% ইনভেস্টমেন্ট হয়েছে, জাপান ইজ উইথড্রয়িং ইজ ইনভেস্টমেন্ট 45%। চায়না থেকে উইথড্র করছে। হাফ হয়ে গেছে। তো এখন গিয়ে অল্টারনেটিভ কোথায় ঠেকবে? তো তখন ওই চায়না +1 বলে এটাকে, যে একটা দেশ খুঁজতেছে যেই দেশে জাপানিজ ইনভেস্টমেন্ট থাকতে পারবে এবং দে উইল ডু গুড বিজনেস উইথ জাপান, অ্যান্ড দে আর লুকিং অ্যাট বাংলাদেশ ভেরি ক্লোজলি। তো এই যে এই পাবলিক সেক্টরে কিছু আপনার দিচ্ছে, আপনার বিরাট বিরাট মেগা প্রজেক্টস, মাতার বাড়ি প্রজেক্ট না আরও দিচ্ছে, অনেক দিচ্ছে। আর ফর দি ফার্স্ট টাইম প্রাইভেট সেক্টরকে এনকারেজ করছে। সো দ্য হোল গেম ইজ চেঞ্জিং নাও। পেছনে আছে হ্যাঁ আরো দূরের দেশ আমেরিকা, আমেরিকা আছে, চীন আছে। সো দে আর ভেরি, জাপান ইজ ওয়ারিড অবভিয়াসলি। আচ্ছা, যখন এই ধরনের একটা ইনভেস্টমেন্টের বিষয় আসে তখন তো আসলে সেখানকার পলিটিক্যাল স্টেবিলিটি, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য স্টেবিলিটির কথা চেনা। সে সময় দেখলাম হঠাৎ করে জাওয়াহিরির একটা ভিডিও বার্তা চলে আসলো। ও, এই জাওয়াহিরিটা একটু অন্য জিনিস। তার মানে এগুলো না, এইটা তো জাপানিজ ডোন্ট, জাপান তো ইরাকে দে হ্যাভ ইনভেস্টমেন্টস এন্ড দে গো দেয়ার। আচ্ছা, যে জাপান এগুলো দেখেন। স্ট্র্যাটেজিক আরো কিছু আছে কিনা যেটা আপনাদের চোখে পড়েছে, যেটা জাপান আসলে ভবিষ্যতে ব্যবহার করতে চায়? বিগ বির যে কনসেপ্ট আলোচনাটা এসেছিল ওইটার ডিটেলস আরও যদি যায়, আরেকটা জিনিস যেটা আরেকটা কনসেপ্টুয়ালি যদি আমি দেখি একটু ব্রডার পার্সপেক্টিভে, সাউথ এশিয়ান মিয়ানমারকে নিয়ে চায়না +1-এর পার্সপেক্টিভে, যে তারা নেক্সট ইনভেস্টমেন্টটা কোথায় নিয়ে যাবে। যে এই মুহূর্তে এটা বলা অনস্বীকার্য যে জাপানিজ কোম্পানিগুলো চীন থেকে চলে আসতে চায়। বাস্তবতা, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতা দুটোই। যতটুকু ইয়েতে দেখা যায় মিয়ানমারও তারা খুব বেশি একটা সুবিধা করতে পারছে না। না, তারা প্রথমে টার্গেট তো ছিল চায়না +1-এর পর ভিয়েতনাম, আসিয়ান দেশগুলোর মধ্যে ভিয়েতনাম এবং কম্বোডিয়া। দেন দে কনসেন্ট্রেটেড অন ভিয়েতনাম অনলি। তারপরে সেখান থেকে কিন্তু তারা মিয়ানমার এক্সপ্লোর করার চেষ্টা করেছে। এই মিয়ানমারের পরে এখন বাংলাদেশকে টার্গেট করছে। এখানে আমার যেটা মনে হয় যে বাংলাদেশ, ইন্ডিয়া, মিয়ানমার এই কয়েকটা দেশের মধ্যে, যেটা আমরা আলোচনাটা শুরুতে ছিল যে ইন্ডাস্ট্রিগুলো ডিস্ট্রিবিউট হবে। বাংলাদেশকে তারা কোন সেক্টর, ইন্ডিয়াতে কোন কোন সেটআপগুলো যাবে, যেটা প্রবাবলি আপনি যদি ইলেকট্রনিক্স অ্যান্ড হেভি বলছিলেন, ইনিশিয়ালি প্রবাবলি দে উইল বি গোয়িং টু ইন্ডিয়া। দিস মাই হান্টস। মানে আপনি বলতে যাচ্ছেন সেটা একটা সেক্টর ভাগ করে তারা ভাগ হবে। আচ্ছা, আমরা একটু ব্যবসায়ীদের কাছে আসি, উনি হয়তো ভালো বলতে পারবেন। তো আমি মনে করি আপনার ওদের ইন্ডাস্ট্রি যেগুলি উই ক্যান গিভ দি ওয়ার্ক ফোর্স, আমাদের ওয়ার্ক ফোর্স
যেটা সফিস্টিকেটেড টেকনোলজিতে যাবে ওরা, বাট ইট উইল বি আ স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ। এখন Premier Abe put a lot of emphasis before the Big B on the SEZs, Special Economic Zone যেগুলি। আর এটা I think this is a very good proactive policy of the government of Bangladesh, that they want to have gated communities where the foreign investor will feel, you know, he'll have the আজকে তো এটা ইয়েও করেছে, এন্ডোর্সও করেছে, এটা আগেও করেছিল যে বিশেষ অর্থনৈতিক জোন করছে। এক্স্যাক্টলি। তো প্রাইম মিনিস্টার তো স্পেসিফিকলি জাপানকেও বলেছে দ্যাট ইউ লুক অ্যাট দিস। আপনি 1995-এ নিয়ারলি 20 years ago জাপান ডিড আ রিপোর্ট ফর দ্য বোর্ড অফ ইনভেস্টমেন্ট। ওখানে ওরা চিটাগংয়ে যেখানে কোরিয়ান ইপিজেড হয়েছে, they wanted they made a feasibility study for a special economic zone. In fact, ওরা চিটাগং, ঢাকা, আপনার খুলনা and সিলেটকে আইডেন্টিফাই করেছে ডিভিশন। আর ওরা বলেছে that you have to, even if there is regional disparity, you have to select areas where the investor will go, not because of my political constituency that I want it somewhere. So the government of Bangladesh has to determine that these economic zones must be according to national priority, not for a political consideration. এটা কিন্তু মনে রাখতে হবে। So আপনার চিটাগংয়ে ওরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করেছে। Why did they do it? Because there is now আপনি জানেন চাইনিজরা অফার করেছে আন্ডার চিটাগং কর্ণফুলি টানেল করবার জন্য। তো জাপানের তো খুব লং টার্ম এই যে বিগ বি কনসেপ্ট, এটা তো ইট জাস্ট ডিডন্ট কাম অ্যাজ এ ফ্ল্যাশ টু দ্য জাপানিজ প্রাইম মিনিস্টার। দিস ওয়াজ টেকেন ফ্রম দি জাইকা রিপোর্ট ইন 1995। আর এই আইডিয়াটা আমরাই প্রাইভেট সেক্টর থেকে দিয়েছি, কি তোমরা শুধু ওই বাংলাদেশের ইন্টারনাল ওটা করলে হবে না, ইউ হ্যাভ টু গিভ আস আ লং টার্ম ভিশন ফর বাংলাদেশ। তো এটা জাপানিজ প্রাইম মিনিস্টার হ্যাজ পিক দিস আপ। আপনার মনে আছে 40 years ago there was another big delegation just after liberation, এটা অ্যাম্বাসেডর সাহেব জানবেন। But unfortunately our planning commission could not respond positively. এইবার তো তার আজকের যে স্পিচটা ছিল বিজনেস ফোরামে, সেখানে তিনি বলছেন যে শুধু যে বিনিয়োগ করবেন তা না, বিনিয়োগের যে পরিবেশটা তৈরি হয়, ফিনান্সটা যাতে ঠিকমতো হয়, ইনফ্রাস্ট্রাকচার যাতে ঠিকমতো হয়, সেই কাজগুলো তারা করতে চান এবং তারা বলছেন সেটা জাপানিজ টেকনোলজি যাতে ব্যবহার করা হয়। তো তার জন্য আজকে উনি স্পেসিফিকলি এনার্জি হাবের কথা বলেছে মাতার বাড়িতে। দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মেগা প্রজেক্টস, প্রায় $4.8 billion উইল বি ইনভেস্টেড। ওখানে শুধু ওই আপনার পাওয়ার এনার্জি হাব হবে না, ওখানে স্পেশাল ইকোনমিক জোন হবে, ডিপ সি পোর্টও হওয়ার সম্ভাবনা ওখানে। আচ্ছা, সো মাতার বাড়ি কুড বিকাম রিয়েলি দ্য সেন্টার অফ জাপানিজ ইনভেস্টমেন্ট। তো আমি একটা প্রস্তাব রেখেছি জাপানি, ইনফ্যাক্ট ওয়েন দি অ্যাডভান্স টিম কেম, कि तुमरा क्रॉस बॉर्डर एनर्जी ट्रेड करेছো between Thailand and Burma, where you have brought gas from Myanmar to Thailand. Why can't you do something similar for us, particularly Chittagong? আমরা যদি গ্যাস চিটাগং আনতে পারি, আপনি জানেন 4-5 মাস ক্যাফকো সিওএফএল আমরা we do not operate them because the whole গভর্নমেন্ট থেকে তো চাইছে মিয়ানমার থেকে যাতে গ্যাস আনা যায়, সেটা কি সম্ভব? কিন্তু না, আমরা ডাইরেক্টলি করলে হবে না। We need a middle, by a media who has got the confidence of both countries, because these are sensitive issues. Myanmar should not feel we are just taking their gas resources. আমরা ফার্টিলাইজার দিতে পারবো। You know, Myanmar needs fertilizer for their agriculture. তো চিটাগং থেকে আমরা ফার্টিলাইজার দেব, ওরা আমাদেরকে গ্যাস দেবে। তো আজকের তার একটা স্পিচে যেটা বোঝা গেছে যে সে আসলে পাওয়ার সেক্টরটারে আগে অনেক দূর এগিয়ে নিতে চায়। তার মানে সে আসলে ইনফ্রাস্ট্রাকচারগুলো এইভাবে ডেভেলপ করে তারপরে ফার্দার ইনভেস্টমেন্টে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, অর্থনৈতিক জোনে আসলে সে কি করতে চাইবে, যে কোন কোন প্রোডাক্টগুলো সে আনতে চাইবে? আপনি জানেন এইবার সাম অফ দ্য টপ কর্পোরেশনস, the chairman, CEOs have come with the Prime Minister, nearly 30 of them. 150 জনের মতো সফর সঙ্গে। But you know, at the chairman, CEO level, Japanira, you know, they are very important people, and they're all looking at Bangladesh very seriously. উনি যে কথাটা বললেন that they want to move away over reliance, like a company like Toshiba, they have 30 factories in China. তো ওদের জন্য একটা বিরাট exposure. So I think we are in a very good position if we can provide that platform. ওরা বারবার বলছে ওয়ান স্টপ সার্ভিস দিতে হবে ফর দ্যাট ইনভেস্টর। এখন দেখেন আমাদের বিও আছে, এই সেবাগুলোর ক্ষেত্রে আমরা কথা বলবো যে আসলে বাংলাদেশে কি করা উচিত। তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক আমাদের সাথেই থাকবেন, আমরা আলোচনা করছি বাংলাদেশে জাপানের প্রধানমন্ত্রীর সফর নিয়ে।
দর্শক সবাইকে আবারও স্বাগত। মাছরাঙা সাম্প্রতিকে আমরা আলোচনা করছি জাপানের প্রধানমন্ত্রী সফর নিয়ে। বিরতিতে যাবার আগে আমরা শুনছিলাম কি হতে পারে, কি করা যেতে পারে। এবার আমরা আসতে চাই আসলে বাংলাদেশ কি করতে পারে বাংলাদেশের পক্ষ থেকে। আমি আশফাকুর রহমানের কাছে আসতে চাই, যেহেতু আপনি রাষ্ট্রদূত ছিলেন, সরকারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, এগুলোর নেগোসিয়েশনেও থাকেন। বাংলাদেশের পার্ট থেকে এগুলো ইনশিওর করতে গেলে বাংলাদেশ আসলে কি করতে হবে এই মুহূর্তে, সামনে কি করতে হবে বাংলাদেশের জন্য? প্রথম হলো মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, ব্যুরোক্রেসির মাইন্ডসেট। দিস ইজ নাম্বার ওয়ান। লাইক তাদের কিভাবে, মানে তাদেরকে নতুন আইডিয়াজ অ্যাকসেপ্ট করতে হবে। জি, আপনি যদি একটা ব্যুরোক্রেটকে বলেন এই যে বে অফ বেঙ্গল গ্রোথ ট্রায়াঙ্গেল, সে হলো ভাই এটা দরকারটা কি, ভালোই তো আছি, ওরা এসে এখানে ইপিজেড করুক, ইপিজেড এরকম, কিন্তু এইটার যে নতুন একটা ভিশন দেওয়া, দিস ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো আমাদের দেশ থেকে করাপশন উঠাতে হবে। এই জিরো টলারেন্স, নো কোয়েশ্চেন। The leaders of Bangladesh must understand that if they want to move one step forward, they have to get rid of corruption. Corruption and good governance. মানে ব্যাড গভর্নেন্স অ্যান্ড কারাপশন, এই দুটো দিয়ে চলবে না। ইনভেস্টমেন্ট আসবে না, কোনো ব্যবসায়ী করবে না। আপনার একটা এই কি বলে রেলগেট, ওর যে এটা আছে, যে রেলগেট নামায় আর ওঠায়, সিগন্যাল দেয়, সিগন্যাল যে এটা